দর্শক, প্রকৃতি সবসময় আমাদের নানাভাবে কিছু মুহূর্ত রঙিন স্বপ্নের মতো হৃদয়ে আঁচড় দিয়ে যায়, আর কিছু ক্ষত দাগ হয়ে রয়ে যায় মনের গভীরে। বছর জুড়ে কতই না স্মৃতি আমরা সযত্নে আঁকড়ে রাখি জীবনের জন্য। অনেক হিসেবের মাঝে সূক্ষ্ম স্মৃতিটি সাথে নিয়েই নতুন বছরের জন্য এগিয়ে চলুন। পুরনোকে সাথে নিয়ে নতুন বছরের শুভ আগমন হোক, এই প্রত্যাশায় শুরু করছি চ্যানেল 24-এর সকালের আজকের আয়োজন। দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজ মঙ্গলবার 16 পৌষ 1431 বঙ্গাব্দ এবং 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ আপনাদের সাথে আছি আমি অতসী সেন। দর্শক, অনুষ্ঠানের একদম প্রথমে আমরা দেখব দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম, এবং আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামে কিন্তু একটি বিশেষ বিষয় উঠে এসেছে। পুরো বছর জুড়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ছিল সেগুলোই কিন্তু আজকের পত্রিকার প্রধান শিরোনাম, এবং তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্যতা পেয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক সমকাল পত্রিকাটি, আমরা দেখব। সমকালে প্রথমে যে সংবাদ শিরোনামটি করা হচ্ছে, দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর, শেখ হাসিনার অভাবনীয় পতন, দম্ভ দুর্নীতিতে ধপাস বাংলাদেশ 2.0 যাত্রা। দম্ভ দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ ছিল, শাসকের অপমান অবজ্ঞার জবাবে অকাতরে প্রাণ দিয়েছে। এবং দর্শক, পত্রিকার ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান নেই, কোটা বৈষম্যের বিরোধিতা থেকে গণ অভ্যুত্থান। সবসময় মনে হতো একদিন শেখ হাসিনাকে ফেলে দিব, এমনটাই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। দর্শক, পত্রিকার একদম নিচের দিকে আমরা সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, সেগুলো আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থান নেই সোনালী অধ্যায়ের সম্পর্ক ছিল চরম বৈষম্য, ঢাকা দিল্লি সম্পর্ক পরস্পরের জন্য লাভজনক করার সুযোগ। দর্শক, এবং সমকালে কিন্তু এই পাতার পাশাপাশি আরও একটি পাতা রয়েছে, যেটি আমরা বলবো যে মূল পাতা, এবং সেখানে প্রথমে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, সরকার দেবে ঘোষণাপত্র, ছাত্ররা করবে জমায়েত। 15 জানুয়ারি ঘোষণাপত্র পাঠ করতে পারেন প্রধান উপদেষ্টা। দিনভর নানা নাটকীয়তা, ঘোষণাপত্র পাঠ স্থগিত। মাঠের শক্তি দেখাতে চেয়েছিলেন ছাত্র নেতারা। এবং ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, কর্মকর্তা সহ আসামি 952 পুলিশ। আসামির তালিকায় যারা সাবেক আইজিপি, সাবেক অতিরিক্ত আইজিপি, পুলিশ সুপার। এখন পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার 28। নিরাপদ আসামি হলে মামলার গুরুত্ব নষ্ট হওয়ার ঝুঁকি। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড। দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের দিনের প্রধান শিরোনামে। আমরা দেখব দৈনিক প্রথম আলোয় আজ কী কী প্রধান শিরোনাম রয়েছে। প্রথম আলোয় প্রথমে যে সংবাদ শিরোনামটি দেখতে পাচ্ছি, 2024 স্বৈরশাসন থেকে মুক্তির বছর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে, আন্দোলন দমাতে চলছে গুলি, ছাত্র জনতার লাশ পড়ছে ঢাকা ও ঢাকার বাইরে। এরই মধ্যে নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা বললেন, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে শেখ হাসিনা পালিয়েছেন। এবং ঠিক নিচে আরও একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, দর্শক, মার্চ ফর ইউনিটি কর্মসূচি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়ায় সাধুবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং পত্রিকার ঠিক ডান পাশে আরেকটি সংবাদ রয়েছে, দুদককে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই, মন্তব্য করেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। এবং ঠিক বাম পাশে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, প্রেস উইংয়ে জরুরি ব্রিফিং, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার। এবং পত্রিকার ঠিক ডান পাশের একদম কোনায় আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, যে উদ্দেশ্যে অভ্যুত্থান হলো তা সবাইকে ধারণ করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান শিরোনাম। দর্শক, আমরা দেখব দৈনিক কালের কণ্ঠে আজ কী কী সংবাদ শিরোনাম রয়েছে। দৈনিক কালের কণ্ঠে যে সংবাদ শিরোনামটি প্রথমেই আমাদের নজর কেড়েছে, বিএনপি জামায়াত বিরোধ বাড়ছে, রাজনীতিতে প্রধান দুই দল, ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে দুই দলের
বিরোধ শুরু হয় এবং পাশে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে বর্ষসেরার মুকুটে নতুন যাত্রা। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান শিরোনাম। দর্শক, আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমেই সংবাদ শিরোনাম যেটি করা হয়েছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন আপাতত নয়, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার, এমনটাই মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিষয়ে সতর্ক থাকুন, জেলা কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টা। এবং এটি নিয়ে আমরা গত পত্রিকাতে একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি এবং পত্রিকার ঠিক ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, ১০০তম বর্ষে জিমি কার্টারের জীবনাবসান। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান শিরোনাম এবং আমরা দেখব দৈনিক যুগান্তরে আজ কি প্রধান শিরোনাম রয়েছে। এবং দৈনিক যুগান্তরে কিন্তু আজ পুরো পত্রিকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থান উঠে এসেছে। মার্চ ফর ইউনিটি কর্মসূচি আজ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারই দেবে, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শহীদ মিনারের কর্মসূচি থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটি কেমন তা জানিয়ে দেওয়া হবে। এবং পত্রিকার ঠিক ডান পাশে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল, ৭২-এর সংবিধান বাতিল এই মুহূর্তে সম্ভব নয়, ২০২৫ সালের মধ্যেই নির্বাচন সম্ভব, দল গঠনের অধিকার সংবিধানে আছে, দেখার বিষয় জনগণ কিভাবে তা গ্রহণ করবে। এবং ঠিক মাঝখানে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, আনন্দ বেদনার গল্পে বিদায় ২০২৪, নতুন সুবাস নিয়ে ২০২৫ হাজির হবে কাল, এমনটি প্রত্যাশা আমাদেরও। দর্শক, পত্রিকার নিচের দিকে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে অত্যন্ত গুরুত্ব সহকারে, মামলা বাণিজ্য শুরু হয়েছে, এদের চিহ্নিত করা হবে, শহীদ পরিবারের চেক হস্তান্তর অনুষ্ঠানে আইন উপদেষ্টা, বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে, এমনটাই মন্তব্য করেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। হাসিনার বিচার এদেশের মাটিতে করা হবে বলছেন ফরিদ আক্তার, শহীদের বিচার নিয়ে কেউ সমঝোতার চেষ্টা করবে না, এমনটাই মন্তব্য করেছেন সার্জিস আলম। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলোর আজকের দিনের প্রধান শিরোনামে। দর্শক, শীতের অন্যতম আকর্ষণ খেজুরের গুড়। দর্শক, এবং যেমনটি বলছিলাম যে শীতে কিন্তু অনেকগুলোই আকর্ষণ থাকে এবং শীত নিয়ে কথা হবে। প্রকৃতি সবসময় আমাদের মনকে সতেজ করে তোলে, প্রতিটি ঋতুরই সুনির্দিষ্ট কিছু অবয়ব আর অনুভূতি আমাদের মনে রেখাপাত করে। বছরের শেষ মুহূর্তে হিমেল এই সকালে প্রকৃতিতেই নিয়ে যেতে চায় দর্শক আপনাদের। কুয়াশা ভেজা এই সকালে হিম গল্প শোনাতেই নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। আমরা যুক্ত হব। হারুনুর রশিদ, শুভ সকাল আপনাকে। নওগাঁতে আসলে শীত নিয়ে কি অনুষঙ্গ দেখছেন আমাদের জানাবেন। দর্শক, সম্ভবত আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে আমরা যুক্ত হব। এ পর্যায়ে আমরা আজকের দিনের আবহাওয়ার বার্তাটি দেখব এবং দেখব গেল ২৪ ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.১ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৭ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৩। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৭ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৬। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে 30.5 ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দর্শক, যেমনটি বলছিলাম আপনাদের, আমরা শীতের হিম গল্প শুনবো নওগাঁ থেকে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। আমরা আবারও যুক্ত হব। হারুনুর রশিদ চৌধুরী, শুভ সকাল আপনাকে আবারও। এবং আমরা জানতে চাই যে শীতের কি অনুষঙ্গ সেখানে রয়েছে, যেটি আপনি আমাদের জানাবেন, এবং আমরা আসলে শীতের গল্প শুনতে চাই, আমাদের জানাবেন। জি, এর আগে সেটি বলছিলাম যে আসলে আজকে ইংরেজি বছরের শেষ দিন বলেই প্রকৃতির মন খানিকটা খারাপ কিনা, কারণ হচ্ছে গত কয়েকদিনের যেই রৌদ্রোজ্জ্বল আকাশ সেটিতে খানিকটা ছেদ পড়েছে। আজকে একদমই কুয়াশায় ঢাকা চারপাশ, সঙ্গে বেশ খানিকটা বাতাস আছে এবং আবহাওয়া অফিস বলছে যে আজকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আমরা এই মুহূর্তে এসেছি একটি খেজুর গাছ, অর্থাৎ রাস্তার পাশে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে এবং সেই খেজুর গাছ কেন্দ্রিক যেই কারবার সেটি দেখাবার জন্য, যদিও বা নেটওয়ার্কের জন্য আসলে কতটুকু সেটি দেখানো সম্ভব হবে আমি আসলে বুঝে উঠতে পারছি না। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে খেজুর গাছ আছে এবং এগুলো একটু আগে, অর্থাৎ আর খানিকটা ঘন্টাখানেক আগেই এই খেজুর গাছের যে রসগুলো, সেই রসগুলো আসলে সংগ্রহ করা হয়েছে। আপনি জানেন রাতের বেলা এগুলো লাগানো হয় এবং সেগুলোতে যে রস পড়ে সেগুলো ভোরবেলার দিকে সংগ্রহ করা হয় এবং এই সংগ্রহ করার পরেই কিন্তু সেগুলো আবার জাল দিয়ে গুড় প্রস্তুত করা হয় এবং সেগুলো কিন্তু বিক্রি করা হয়। এখানে বেশ কয়েকজন গাছের সঙ্গে কথা হচ্ছিল, তারা যেটি বললেন যে যেহেতু ভরপুর শীত চলছে, যার কারণে খেজুর রসের যে চাহিদা সেটি কিন্তু একদমই তুঙ্গে। মোটামুটি কাঁচা যে রস সেটি আসলে 50 থেকে 80 টাকার মধ্যে কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ অনেকে আছেন যারা বাড়িতে খাবার জন্য আসলে নিয়ে যান, সেগুলো 50 থেকে 80 টাকা কেজি। এবং যারা অন্যরা আছেন যারা আসলে পাইকারি ব্যবসা করেন, এই খেজুরের রসগুলো নিয়ে গিয়ে গুড় তৈরি করে, তারাও আসলে এখান থেকে কিনে নিয়ে যান এবং সেগুলো কিন্তু জাল দিয়ে রস করেন। এবং আপনি জানেন যে নওগাঁর যেই খেজুরের গুড় সেটির কিন্তু বেশ সুনাম রয়েছে, কারণ মাটির গুণগত কারণেই আসলে এটি রসের যে চাহিদা কিংবা গুড়ের যেই স্বাদ সেটি কিন্তু একটু ভিন্ন বলে সারা দেশের যে মানুষজন তারা কিন্তু এই নওগাঁর গুড়ের উপরে বেশ নজর রাখেন। এখন নওগাঁর বাজারে যে গুড়ের দাম চলছে আসলে 200 থেকে 220 টাকা কেজি, অর্থাৎ গত বছরের চেয়ে বলা যায় প্রায় 50 থেকে 80 টাকা কেজি বৃদ্ধি পেয়েছে এই খেজুরের যে গুড়ের যে দাম সেটি আসলে। এবং আমরা লক্ষ্য করছি যে এবারে বেশ কিছু যারা যুবক আছে তারাও কিন্তু এই রসের ব্যবসা আসলে শুরু করেছে এবং বিভিন্ন ধরনের অনলাইনেও যদি কেউ অর্ডার করে সেই অনলাইনেও কিন্তু এই যে গুড়গুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায়। আপনি দেখতে পাচ্ছেন যে চারিদিকেই খেজুরের গাছে একদমই ভরা। আমরা আসলে একটি রেল লাইনের পাশে দাঁড়িয়েছিলাম, যদিও বা আসলে ক্যামেরার সীমাবদ্ধতার কারণে খুব একটা ভালো দেখাতে পারলাম কিনা জানি না। মোটামুটি এরকমটা ছিল, অন্যদিন হয়তো ভালো কোনো স্পট থেকে দেখানো হবে। হারুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম নওগাঁতে। আমরা শীতের অনুষঙ্গের একটি বিশেষ গল্প কিন্তু শুনছিলাম এবং শীতের আসলে অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে খেজুরের গুড়। কিভাবে খেজুরের গুড় গাছ থেকে পাড়া হয় সেই প্রক্রিয়াটি কিন্তু আমাদের সহকর্মী আমাদের জানাচ্ছিলেন। এছাড়াও দর্শক, সেখানে কিন্তু শীত বেশ জেঁকে বসেছে। দর্শক, বছরের এই মুহূর্তে এসে কিন্তু একদম পর্যটন পরিস্থিতি রমরমা হয়ে উঠেছে বলা যাচ্ছে এবং পর্যটন পরিস্থিতিকে ঘিরে কিন্তু মহাসড়কগুলোতে আমরা হয়তো বা বেশ যানজট দেখতে পাচ্ছি, কেননা আমরা কিন্তু প্রতিদিনই পর্যটনের খবর আপনাদের জানাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে পর্যটন স্পটগুলোতে প্রচুর পর্যটকদের ভিড়। ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে ওঠে মহাসড়ক, প্রায় ঘটে দুর্ঘটনা। আরও জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হিরকগুন। আমরা যুক্ত হব। হিরক, শুভ সকাল আপনাকে। যেহেতু বছরের একদম শেষ দিকে আমরা রয়েছি, মহাসড়কে আপনি কেমন চাপ দেখছেন পর্যটকদের এবং কুয়াশা কেমন দেখছেন সিরাজগঞ্জে?
আসলে সিরাজগঞ্জে কিন্তু শীত পড়ার সাথে সাথে যেটি আসলে ঘন কুয়াশা পড়ছে এবং ঘন কুয়াশার সাথে কিন্তু সন্ধ্যার পর থেকে শুরু হয় এবং বিশেষ করে সকাল পর্যন্ত কিন্তু এই ঘন কুয়াশাটা থাকে, যে কারণে যে মহাসড়কগুলো কিন্তু আসলে অনেকটাই অনিরাপদ হয়ে ওঠে, কারণ ঘন কুয়াশার কারণে কিন্তু চালকরা তাদের স্বাভাবিক গতিতে কিন্তু আসলে যানবাহনগুলো চালাতে পারে না। আমরা দেখেছি যে দিনের বেলাতেও কিন্তু আসলে হেডলাইট চালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। তবে আমরা দেখেছি যে আমরা যে রয়েছে সিরাজগঞ্জের কট্টার মোড়ে, ঠিক এই মহাসড়ক দিয়েই কিন্তু উত্তর পশ্চিম এবং দক্ষিণবঙ্গের প্রায় 22টি জেলার যানবাহন চলাচল করে। তবে ঘন কুয়াশার কারণে কিন্তু যানবাহন সকালের দিকে কিন্তু অনেকটাই আসলে কম দেখা যাচ্ছে। আজকে কিন্তু যদি বলি যে সিরাজগঞ্জে কিন্তু শীতের তীব্রতা অনেক বেড়েছে, পাশাপাশি কিন্তু আজকে হিমেল হাওয়া বইছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু আসলে অনেকটা ব্যাহত হচ্ছে। পাশাপাশি যে মহাসড়কের চিত্রটা যদি বলি, যে এখন সকাল 8টা বাজলেও কিন্তু আমরা দেখেছি যে ঘন কুয়াশা কিন্তু পুরো মহাসড়ক জুড়েই কিন্তু রয়েছে, যে কারণে যারা চালক তারা যে স্বাভাবিক গতিতে যেভাবে যানবাহনগুলো চলাচল করত, এখন কিন্তু কুয়াশার কারণে আসলে সেটি করতে পারছে না। মহাসড়কে কিন্তু যানবাহনের সংখ্যাও আজকে ভোরে আমরা কিছুটা কম দেখেছি, কারণ এই মহাসড়কে যেভাবে যানবাহন চলাচল করে সেটি কিন্তু আসলে অনেকটাই এই কোনো কুয়াশার কারণে কিন্তু মহাসড়কটা অনেকটা অনিরাপদ হয়ে ওঠে এবং প্রায় কিন্তু দেখা যাচ্ছে এই মহাসড়ক ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা আসলে ঘটে থাকে। বিশেষ করে শীত যতই বাড়ছে ততই কিন্তু ঘন কুয়াশা চাদরে কিন্তু আসলে ঢেকে যাচ্ছে পুরো সিরাজগঞ্জ। এই ছিল সিরাজগঞ্জ থেকে ঘন কুয়াশা এবং মহাসড়কের সর্বশেষ। হিরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা সিরাজগঞ্জের মহাসড়কের পরিস্থিতি জানছিলাম এবং যেমনটা আসলে আমরা জানতে পারলাম যে মহাসড়কে কিন্তু কুয়াশার কারণে ক্রমে আসলে চাপ বাড়ছে। সার্বিক পরিস্থিতি আমাদের সহকর্মী আমাদের জানাচ্ছিলেন। দর্শক, কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছে বিরতির পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আপনাদের সঙ্গে আছে আমি অতসী সেন। দর্শক, পৌষ থেকে শুরু হয়েছে উপকূলের গোল গাছ থেকে রস সংগ্রহ, চলবে ফাল্গুন পর্যন্ত। শীতের এই 3 মাস গোলের রস জাল দিয়ে গুড় তৈরিতে ব্যস্ত থাকেন পটুয়াখালীর কলাপাড়ার প্রায় 300 পরিবার। মিষ্টতা কম থাকায় দিন দিন বাড়ছে গোলের গুড়ের জনপ্রিয়তা। নাম লিখেছে রপ্তানি পণ্যের তালিকায়। বিস্তারিত প্রতিবেদনে। পটুয়াখালীর কলাপাড়ার ম্যানগ্রোভ অঞ্চলের প্রকৃতির উপহার এসব গোল গাছ। উপকূলের কৃষকরা প্রাচীন কাল থেকেই এর রস সংগ্রহ করে তৈরি করেন গুড়। সেই ঐতিহ্য বজায় রেখেছেন নিয়ামতপুরের গ্রামের বিধানচন্দ্র মিস্ত্রি। পৌষ থেকে ফাল্গুন এই 3 মাস গোল গাছের রস সংগ্রহ করেন তিনি। রাতভর হাঁড়িতে জমা হওয়া রস চাতালে এনে জাল দিয়ে তৈরি করেন নোনতা মিষ্টি গুড়। বলছেন মিষ্টতা কম থাকায় এর চাহিদা বাড়ছে, যাচ্ছে বিদেশেও। বাস্তবিক আয় ভালো না হলে আমরা হয়তো গেল বছর 15-2 লক্ষ টাকা আমি বেচছি। এবছরও আমার নর্মাল কম হলে 1.5 লক্ষ টাকা হবে। আমার 2 থেকে 3 ঘন্টা নর্মাল লাগে জাল দিতে। প্রতি কেজি গোলের গুড় বিক্রি হয় 240 থেকে 260 টাকায়। এতে স্বাবলম্বী হয়েছেন এলাকার অনেকেই। 3-4 কলস রস হয়, 1 কলসে 2 কেজি 3 কেজি এরম হয়। গুড় তো মনে করেন 200, 250, 240, 220 এইরকম বেচা কিনা করি। লাভজনক এই পণ্যের বাণিজ্যিক সম্প্রসারণে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। জিআই স্বীকৃতির জন্য নেওয়া হচ্ছে উদ্যোগ। যারা ডায়াবেটিক পেশেন্ট তারাও কিন্তু এটা নির্ভয়ে কিছুটা খেতে পারে। আর কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি। আমরা এসএসসিপির কৃষি বিপণন অঙ্গের মাধ্যমে আমরা গোলের গুড়ের যারা উদ্যোক্তা তাদেরকে আধুনিক প্রক্রিয়ায় কীভাবে গোল চাষ করতে হবে এবং সেটা বাজারজাত কীভাবে করতে হবে সে বিষয়ে আমরা আধুনিক প্রশিক্ষণ দিয়েছি। গোলের গুড় উৎপাদনের সাথে যুক্ত আছেন জেলার 3 শতাধিক কৃষক পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গোলের গুড় নিয়ে জানছিলাম দর্শক। এবার চলুন খেজুরের গুড়ের একটু খবর দিই। শীতের অন্যতম আকর্ষণ খেজুরের গুড়, যা তৈরিতে এখন খুব ব্যস্ত সময় পার করছেন গাছিরা। গুড় তৈরির কর্মযজ্ঞ নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের
সহকর্মী তৌহিদুর রহমান, আমরা সরাসরি যুক্ত হব। তৌহিদ, শুভ সকাল আপনাকে। খেজুরের গুড়ের কিভাবে আসলে রস থেকে গুড় তৈরি হয় পুরো প্রক্রিয়াটি আমাদের জানাবেন। অতসী, আমি আজকে যে খেজুরের বাগানে এসেছি এটা যশোরের ফতেপুর গ্রামে। এখানে খেজুর গাছ থেকে রস পাড়া থেকে শুরু করে একেবারে জ্বালিয়ে গুড় তৈরির যে প্রক্রিয়া সেটা পুরোটাই এখানে এই খামারে হয়ে থাকে। এবং মজার ব্যাপার যেটা, এই খামারটি যিনি করেছেন একজন প্রবাসী, তিনি কানাডাতে থাকতেন, সেখান থেকে ফিরে এসে এই খামারটি করেছেন। এই করার মূল কারণ হচ্ছে যে তিনি যেটা বলছেন এবং আমরা যেটা দেখছি যে খেজুর গুড়ের যে চাহিদা সেটা কিন্তু সারা দেশেই আছে এবং দেশের বাইরেও নিশ্চয়ই আছে। কিন্তু শীত এলেই মানুষের কাছে যেমন যশোরের যশ খেজুরের রস, যশোরের খেজুরের গুড়ের জন্য যেন মানুষ উদ্গ্রীব হয়ে থাকে সারা দেশে, উপহার পাওয়ার জন্য বা কেনার জন্যও সারা দেশ থেকেই কিন্তু যশোরে মানুষ আসেন বা যোগাযোগ করেন। কিন্তু এখানকার খেজুরের গুড়ের গুণগত মান নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিছুটা ভীতি বা আতঙ্ক থেকেই যায়, যে তিনি নিশ্চিত হতে চান যে গুড়টি তারা পেতে যাচ্ছেন সেটা গুণগত মান ঠিক আছে কিনা। সেই বিষয়টি জানার জন্য আমরা আজকে এই খামারে এসেছি। তা এখানে যিনি আছেন তিনি আমাদেরকে, এখানে যে উদ্যোক্তা, তিনি যেটা জানিয়েছেন যে এই গুড়ের মান ঠিক রাখার জন্যই তিনি এটা করেছেন। গাছ থেকে যে রসটা তারা সংগ্রহ করেন সেই গাছেও যেন কোনো দূষিত কিছু না পড়ে, অর্থাৎ পাখির পায়খানা থেকে শুরু করে কোনো কিছুই যাতে সংক্রামিত না হতে পারে সেই বিষয়টি তারা সচেতন থাকেন এবং রস সংগ্রহ করা থেকে সব প্রক্রিয়াটি স্বাস্থ্যগত যে বিষয় এবং যে গুণগত মান সেইটাকেই তারা সব থেকে বেশি গুরুত্ব দেন এবং খুব সকালে রস সংগ্রহ করে জ্বালানো শুরু করেন। সব কিছুই তারা নিজেরা হাতে করে করেন। এই কারণেই যে গুণগত মানটাইকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। আমি এখানকার উদ্যোক্তার কাছে একটু শুনবো যে তিনি তো প্রবাসে ছিলেন, সেখানে এসে যে গুড়ের যে প্রক্রিয়া, জ্বালানো, সব এই জাতীয় কাজের সাথে যুক্ত হওয়ার যে কারণটা কি? আমি আসলে খেজুরের থেকে সিরাপ বানাতে চাই, খেজুরের রসের সিরাপ, যেটা ম্যাপেল সিরাপ খুব চলে ওয়ার্ল্ড ওয়াইড। খেজুরের সিরাপটা এখনও মার্কেটে ওইভাবে কেউ ইন্ট্রোডিউস করেনি, তো আমরা চেষ্টা করছি এটা আমরা এক্সপোর্ট করব। জি, অর্থাৎ যশোরের যশ খেজুরের রস, যশোরের হাজার বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তিনি ধরে রাখতে চান এবং যশোরের যে খেজুরের গুড় সেটা দেশের গণ্ডি ছড়িয়ে তিনি বিদেশে রপ্তানি করতে চান। আনুষ্ঠানিকভাবে এখন যে যায় না অথচ তা না, কিন্তু এখন যায়, সেটা মানুষ বহন করে নিয়ে যায়, সেটা তিনি ব্যবসায়িক কায়দায় সেটা মানে আনুষ্ঠানিকভাবে রপ্তানি করার উদ্যোগ নিয়েছেন। এবং তিনি যেটা বলছিলেন যে এর আগে যে এই প্রক্রিয়াটি তিনি সফল হলে নিশ্চয়ই যশোরের অনেক উদ্যোক্তা এখানে এগিয়ে আসবেন, অর্থাৎ এবং সেই সাথে যে সারা দেশের মানুষ নিশ্চিন্তে গুণগত মানসম্পন্ন গুড় পাবেন। অতসী, তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শেষ বেলায় এসে দুটো লাইন মনে পড়ছে, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। 2024কে আমরা আসলে এভাবেই যেতে দিব, কিন্তু পুরনো কি নেই, নতুন বছরে আমরা পদার্পণ করতে চাই। 2025 আপনাদের অনেক ভালো কাটুক, এই প্রত্যাশায় আমরা করছি। দর্শক, আজকের মতো সকাল 24 এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন বছরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।